আজকে আমরা আলোচনা করব পাঠকের কবি হয়ে ওঠাই কি কবিতা চর্চার অনিবার্য পরিণতি এই বিষয়ে। মাঝে মাঝেই আমরা এমন কথা শুনতে পাই যে এত কবি কেন, এত মানুষ কবিতা লিখছেন কেন। এই প্রশ্নের উত্তর ভাবতে ভাবতেই আজকের এই আলোচনার যে বিষয় সেটা আমার মাথায় এসেছে। কবিতা মানুষ বহু প্রাচীনকাল থেকেই লিখে আসছে এবং সময়ের সাথে সাথে সেই কবিতার বদল, আঙ্গিকের বদল ঘটেছে, তার বিষয়ের বদল ঘটেছে। কিন্তু আমরা দীর্ঘ কবিতা চর্চার যে ইতিহাস পড়ি, আমাদের যে অভ্যস্ত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে আমরা দেখেছি যে খুব কম মানুষ কবিতা লেখেন এবং খুব কম সংখ্যক মানুষ কবিতা পড়েন। হঠাৎ করেই আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে ব্যাপারটার জন্য একটু বদল ঘটে গেছে। আমরা চোখের সামনেই দেখছি প্রচুর প্রচুর কবিতা লেখা হচ্ছে, পড়াও হয়তো হচ্ছে। এই যে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার যুগে একটা পরিবর্তন এসেছে, আমাদের চোখে পড়ছে, যা আমাদের এতদিনের অভ্যস্ত অভিজ্ঞতা সেটা দেখেনি। এখন সেটা দেখার পরে আমাদের মনে প্রশ্ন উঠছে যে এত মানুষ যে কবিতা লিখছে, সবগুলোই কি কবিতা হচ্ছে বা সবগুলোই কি কালোত্তীর্ণ হতে পারে? নানা রকমের প্রশ্ন উঠছে এবং এই প্রশ্নের দুদিকে মানুষের বিভাজন আমরা দেখতে পাচ্ছি। একটা সময় কবি জীবনানন্দ দাশ তিনি বলেছিলেন, কেউ কেউ কবি, সকলেই কবি নন। তিনি তার মতো করে বলেছিলেন এবং তার এই বক্তব্য তুলে ধরেই অনেকেই মনে করেন যে সত্যি এই কবিতার যে উপলব্ধির উত্তরণ তা সকলের পক্ষে সম্ভব নয়। তাই সকলেই কবিতা লেখার চেষ্টা করলেও সকলের পক্ষে কবি হয়ে ওঠা সম্ভব নয়। আবার আমরা তার কিছু পরেই দেখেছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার কবিতার ক্লাসে তিনি লিখেছেন যে কেউ কেউ নয়, সকলের পক্ষেই কবি হয়ে ওঠা সম্ভব এবং তিনি তার ব্যাখ্যা বিশ্লেষণ সেখানে দিয়েছেন। অর্থাৎ দুটো ধরনেরই মতামত আমরা পেয়েছি দু ধরনের বিশিষ্ট কবির কাছ থেকে। এখন আজকের পরিস্থিতিতে আমরা ভাবব যে সত্যিই কি এতজন মানুষ কবিতা লিখছেন, এটা কবিতার পক্ষে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, সকলেই কবি হয়ে উঠতে পারেন কি পারেন না, সেই দিকগুলো আমরা ভাবব। তার আগে আমরা বোঝার চেষ্টা করব কবিতা কি। কবিতা আর তো কিছুই নয়, আমাদের যে ব্যক্তি জীবনের যে অভিজ্ঞতা, চেতনা, যে বস্তু জগতে আমরা বাস করি, মাঝে মাঝেই সেই বস্তু জগৎ থেকে আমরা যখন বস্তু জগতের সীমা থেকে যখন আমাদের অনুভূতি লাফ দিয়ে ওঠে অসীমে বা শূন্যে, যাকে আমরা ধরতে পারি না, বুঝতে পারি না, একটা আভাস পেয়ে যাই, সেই হঠাৎ জ্যোতি বা আভাসেই কবিতা। এখন কেউ কেউ সেই আভাসকে লেখার রূপ দেয়, সকলেই হয়তো সেই রূপ দেয় না বা দিতে পারে না। কিন্তু আমরা যদি একটু গভীর করে ভাবি তাহলে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা মানুষের মধ্যেই, প্রায় অধিকাংশ মানুষের মধ্যেই এই ধরনের অভিজ্ঞতার, এই ধরনের চেতনার এবং বস্তু জগৎ থেকে বেরিয়ে গিয়ে একটা অসীমের যে অনুভূতির হালকা ছোঁয়া প্রায় প্রত্যেকটি মানুষই পায়, সকলেই প্রকাশ করতে পারে না। কবিতার ইতিহাস ঘাটলে আমরা দেখেছি যে একসময় কবিতা লেখা হতো ছন্দে, বিভিন্ন আঙ্গিকে। এখন এই যে প্রতিটি ব্যক্তি মানুষের যে অভিজ্ঞতার চেতনার যে উত্তরণ
সেই উত্তরণকে সেই সময় ছন্দে এবং বিভিন্ন আঙ্গিকে লেখার প্রচেষ্টা হয়েছে। কবিতার সঙ্গে ছন্দের একটা ওতপ্রোত সম্পর্ক আমরা দেখেছি। সেই সময় কি হতো, যেহেতু ছন্দের একটা গাণিতিক প্রকাশ ছিল এবং অনিবার্যতা ছিল কবিতার দেহের সাথে ছন্দের অলঙ্কারের, ফলত সেই সময়ের মানুষ যাদের মধ্যে ছন্দ বোধ কম ছিল, যাদের মধ্যে অলঙ্কারের ভিতর দিয়ে নিজের ভাবনাকে প্রকাশ করার ক্ষমতা কম ছিল, তাদের ভিতরেই কবিতার যে মৌলিক অনুভব থাকলেও অনেক মানুষ এই জায়গা থেকেই কবিতা লিখে উঠতে পারতেন না। কবিতা তখন একটা অনেক পরিশ্রম সাধ্য মাধ্যম ছিল। পরবর্তী সময়ে যখন কবিতায় গদ্য ছন্দের একটা চলাচল শুরু হলো, কবিতা থেকে যখন ছন্দ সরে যেতে লাগলো, তখন আমরা দেখলাম যে কবিতার লেখার জন্য যে ছন্দের জন্য যে আলাদা পরিশ্রম ছিল, সেই পরিশ্রমটা যেন কমে গেল। অর্থাৎ কবিতার সঙ্গে ছন্দের যে ওতপ্রোত সম্পর্ক, সেই সম্পর্কের কিছুটা মুক্তির ফলেই কবিতা লেখকের সংখ্যা বেড়েছে, এটা সত্য। এবং আমরা যখন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার ক্লাস পড়ি, সেখানে দেখেছি যে কবিতা লেখা শেখাতে গিয়ে উনি মূলত আমাদের ছন্দই শিখিয়েছেন। অর্থাৎ ছন্দ কেন শেখাচ্ছেন, ওনার মনে হয়েছে, এটা আমার অনুভব, যে উনি বিশ্বাস করেন কবিতার যে অনুভব সেটি প্রত্যেকটি ব্যক্তি মানুষের মধ্যেই আছে। কবিতার যে অনুভব সেটি প্রত্যেকটি ব্যক্তি মানুষের মধ্যেই আছে, শুধু তাকে প্রকাশ করার জন্য যে ছন্দের শিক্ষা প্রয়োজন সেটুকু শিখে নিতে পারলেই অনেক মানুষ কবিতা লিখতে পারবেন। ফলত আমরা এটা ভেবে নিতে পারি, যখন কবিতা থেকে ছন্দের আঁটোসাঁটো বাঁধনটা মুক্ত হয়ে গেল, তখন অনেক মানুষ কবিতা লিখতে প্রয়াসী হলো। এবং যারা একসময় পাঠক ছিল, যারা কবিতা লিখতে পারতেন না ছন্দের কারণেই, অলঙ্কারের কারণেই, তারাও নিজেদের যে মৌলিক অনুভব, সেই অনুভবকে একটা কবিতার মধ্যে লেখার প্রয়াস করলেন। ফলত কি আমরা দেখলাম, যারা পাঠক ছিলেন তারা কবি হয়ে ওঠার একটা চেষ্টার দিকে তারা গেলেন, কবিতা লেখার চেষ্টা করলেন। এখন প্রশ্ন হচ্ছে যে যারা কবিতা পড়েন, যারা কবিতার পাঠক, আমরা তো সকলেই জানি তাদের মধ্যে একটা প্রতিভা থাকে। কবিতার পাঠক সকলে হয় না। যেমন এক একটি নির্দিষ্ট সিনেমার নির্দিষ্ট দর্শক থাকে, উপন্যাসের নির্দিষ্ট পাঠক থাকে, তেমনি কবিতারও নির্দিষ্ট পাঠক থাকে। কবিতার যারা পাঠক, কবিতার ভিতরে যে না বলা কথা, কবিতার ভিতরে যে ব্যঞ্জনা, সেটা তারা অনুভব করেন। তারা অনুভব করতে পারেন বলেই তারা কবিতাটা পড়ে সেই আনন্দ গ্রহণ করতে পারেন। অর্থাৎ তাদের ভিতরেও একটা প্রতিভা আছে, কবিতাকে বোঝার প্রতিভা। যখন এই যে কবিতাকে তারা বুঝতে পারে, অর্থাৎ জীবনের যে অনুভব কবিতার, সেই অনুভবকে তারা যখন উপলব্ধি করতে পারেন, তখন সেই অনুভবকে তারা লেখার চেষ্টাও করতে পারেন। এবং যখন ছন্দের কোনো বেড়া নেই, বাঁধন নেই, তখন তারা সহজেই সেই কবিতা লেখার চেষ্টাও করেন। আমাদের একটা প্রশ্ন নিশ্চয়ই থাকবে যে তাহলে কি কবিতা থেকে ছন্দের একেবারেই সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে? ব্যাপারটা তেমন নয়। শঙ্খ ঘোষ যে বলছেন যে গদ্য ছন্দ বলতে যে এক সুষমা বোধ, সেটা নিশ্চয়ই প্রয়োজন আছে। আবার আমরা অনেকেই মনে করি যে আগে ছন্দে হাত পাকিয়ে এসে তারপরে গদ্য ছন্দে কবিতা লেখা উচিত, সেটাও ঠিক। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে যে গদ্য ছন্দকে আমরা ছন্দ বলি, সেই ছন্দের অনুভবও কিন্তু প্রচুর মানুষের আছে। যারা বৃষ্টির ছন্দ অনুভব করেন, যারা রিক্সার চলার ছন্দ অনুভব করেন, গরুর গাড়ির চলার ছন্দ অনুভব করেন, এই যে প্রকৃতিতে প্রতিনিয়তই যে ছন্দের ছড়াছড়ি, সেগুলোকে যারা অনুভব করেন, তাদের জন্য কি আলাদা করে আজকে আর অঙ্কের হিসেবে ছন্দ শেখার প্রয়োজন আছে? আমার মনে হয় না।
অর্থাৎ আধুনিক বাংলা কবিতার ক্ষেত্রে নির্দিষ্ট যে বাংলা ছন্দ বা ছন্দবদ্ধ যে আঙ্গিকগুলো সেগুলো না জেনেও যদি কারো কান আবার এই প্রকৃতির ছন্দকে অনুভব করতে পারে, প্রকৃতির মধ্যে যে বিভিন্ন ছন্দ আছে সেগুলোকে অনুভব করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে তার যে ব্যক্তি মানুষের যে অভিজ্ঞতা চেতনা সেগুলো যদি মাঝে মাঝে বস্তু জগৎ থেকে লাভ দিয়ে অসীমের দিকে কখনো কখনো চলে যায় এবং সেই অনুভূতিকে তিনি প্রকাশ করতে পারেন, তাহলে তিনি কেন কবি হতে পারেন না? অর্থাৎ ক্রমশ কবিতার জন্য যে নির্দিষ্ট একটা ছন্দ অলঙ্কারের যে বাধা মানুষের ছিল, লেখকের ছিল, সেই বাধাটা কিন্তু সত্যই চলে গেছে। কারণ প্রকৃতিগতভাবে আমরা তো ছন্দের মধ্যেই বাস করি, আমাদের কান সবসময় প্রকৃতির ছন্দ পায়, আর প্রত্যেকটি মানুষের মধ্যেই এই মৌলিক অনুভূতি আছে। যে সমস্ত মানুষ কখনো কবিতা লেখেননি বা কবিতা পড়ে নেওনি হয়তো সে অর্থে, তাদের জীবনের সঙ্গে কি কবিতার কোনো সম্পর্ক নেই? তা তো হতে পারে না। কবিতার অনুভব আমার মনে হয় প্রায় অধিকাংশ মানুষের মধ্যেই আছে। একমাত্র যে সমস্ত মানুষের বুদ্ধির বিকাশ সে অর্থে ঘটেনি, বা যাদের বুদ্ধি নানা কারণেই যাদের বুদ্ধি একটা সময় আমরা যাদেরকে বলি কম বুদ্ধির মানুষ বা কম চেতনা সম্পন্ন মানুষ, তারা বাদ দিয়ে প্রায় অধিকাংশ মানুষের জীবনের সঙ্গে কবিতা জড়িত। একজন রাখাল বালকের থেকে শুরু করে একজন কেরানি রান্না করে যিনি কাজ করেন, রান্না করেন, প্রত্যেকটি মানুষ আমার মনে হয় কবিতার সঙ্গে বাস করেন, এবং তাদের মধ্যে যদি ওই প্রাকৃতিক ছন্দবোধ থাকে তাহলে তারা কবিতা রচনাও করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এতজন কবিতা লিখছেন, সব কবিতায় কি টিকবে? এই কবিতা টিকবে কি টিকবে না, এই প্রশ্নটা আমার মনে হয় কবিতা লেখার সময় বড় অবান্তর একটি প্রশ্ন। কবিতা কেন অনেক পরে কারো কবিতা টিকে থাকে আর কেন কারো কবিতা টিকে থাকে না, এর কিন্তু কোনো গাণিতিক রসায়ন নেই। আরও আশ্চর্য লাগবে, আমি আপনাদের একটা বোঝানোর চেষ্টা করব। এই যে আমরা বলি না যে জীবনানন্দ দাশ মৃত্যু পরবর্তী সময়ে কবিতায় উঠে এলেন, অমুক কবি উঠে এলেন না, বা আজকে আমরা আন্দাজ করি যে আগামী 30 বছরের মধ্যে এই কবি অন্যান্য কবিকে ছাপিয়ে উঠে যাবেন। এই সমস্ত বিষয়টাই কিন্তু ভবিষ্যতের উপর নির্ভর করে যে আজকে যারা কবিতা লিখছেন আগামী 30 বছর পরে যে আর্থ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক বৌদ্ধিক এবং অনুভূতির যে পরিবর্তন ঘটতে যাচ্ছে, সেই পরিবর্তনটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কিন্তু কেউ জানি না। ফলত আমরা সবাই একটা অনুমানের উপর দিয়ে লিখছি যে আগামী 30 বছরের যে সমস্ত মানুষ কবিতা পড়বে তাদের যে মানসিক যে অনুভূতির যে জায়গাটা কি হতে পারে, সেই অনুভূতির যদি আমি আজকে লিখতে পারি তাহলে হয়তো সেই তখন আমার কবিতা সবাইকে ছাপিয়ে উঠে আসবে। কিন্তু আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারি যে আগামী 30 বছর পরে মানুষের অনুভূতির জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা সবাই কিন্তু অনুমানের উপর লিখছি। এটা ঠিক সেই 30 বছর পরে অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে তার উপর শেয়ার মার্কেটে লগ্নি করার মতো একটা বিষয়। অর্থাৎ এইরকম লিখলে 30 বছর পরে গিয়ে এই কবিতা গিয়ে মানুষ গ্রহণযোগ্য হবে, এরকম এই কবিতা গ্রহণযোগ্য হবে না, এটা কেউ আজকে বলে দিতে পারি না। আরেকটা ভালো উদাহরণ দিই, অতীত থেকে আমরা উদাহরণ দিতে পারি। মনে করুন যদি আজকে দেখা যেত যে বাঙালির পড়াশোনা, বাঙালির মেধা মাইথোলজিক্যাল হতো, প্রচুর পরিমাণে বাঙালি তার পুরাণ মিথ এগুলো নিয়ে পড়াশোনা করতে শুরু করতো, গড়পড়তা বাঙালি বিশ্বের যে মিথগুলো নিয়ে পড়াশোনা শুরু করতো, তাহলে কি আপনাদের মনে হয় যে জীবনানন্দ দাশ আজকে যে তার জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা তার হতো? তখন হয়তো দেখা যেত যে বিষ্ণুদে বা সুধীন্দ্রনাথ দত্তের কবিতাকে আমরা অনেক বেশি গ্রহণ করতাম। অর্থাৎ একই সময়ে বসে তারা যখন লিখছিলেন, তিনজন তিনটে জায়গা থেকে কবিতা লিখছেন, এবং আজকে গিয়ে অর্থাৎ তার 30 থেকে 40 বছর পরে যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, মানে অধিকাংশ মানুষের যে মানসিক অনুভূতির জায়গাটা, শিক্ষা চেতনার জায়গাটা জীবনানন্দ দাশের চেতনার সঙ্গে
একেবারে খাপে খাপে বসে গেছে বলে এত মানুষ তাকে পড়ছে। কিন্তু আজও তো প্রচুর মানুষ আছে যারা জীবনানন্দ দাশের থেকে বিষ্ণুদের কবিতা পড়তে বেশি ভালোবাসেন, কারণ তারা মাইথোলজির সঙ্গে যুক্ত, তারা ওই ধরনের চিন্তা চেতনার সাথে যুক্ত বা ওই সম্পৃক্ত, তাই তারা তার কবিতা পড়েন। ওই সংখ্যাটা যদি বেশি হতো তাহলে হয়তো দেখা যেত যে আজকে জীবনানন্দ দাশের থেকেও তারা বড় কবি হয়ে উঠতেন। অর্থাৎ পুরোটাই একটা সম্ভাব্য খেলা। এরকম নয় যে এই তিনজন কবির মধ্যে জীবনানন্দ দাসই শ্রেষ্ঠ। জনপ্রিয়তাটা দাঁড়াচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে গড়পড়তা মানুষ কোন মানসিক চেতনার মধ্যে বাস করছেন। আজকে যারা আমরা লিখছি, প্রচুর লেখালেখি করছি, প্রচুর আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এবং আমরা এখন থেকে বলে দিচ্ছি যে এই কবি 30 বছর পরে গিয়ে দাঁড়াবে, জনপ্রিয় হয়ে উঠবে। এটা পুরো অনুমানের খেলা, কারণ আমরা কেউ জানি না, আবার বলছি বারবার কোট আনকোট, যে আগামী 30 বছর পরে গড় বাঙালির সংস্কৃতি, মানসিক চেতনা, শিক্ষা, অনুভূতির জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ জানি না। ফলত আমরা সবাই যারা ভবিষ্যতে টিকে থাকার জন্য কবিতা লিখতে চাইছি, তারা কিন্তু একটা ঝুঁকির মধ্য দিয়েই লিখে চলেছি, এবং আজ থেকে সেটা বলা সম্ভব নয় যে কে ওই সময় গিয়ে কার কবিতা জনপ্রিয় হয়ে উঠবে। তাহলে আমাদের এটাই বলা উচিত যে আগামী দিনে কার কবিতা কোথায় গিয়ে দাঁড়াবে সেইটা আগে থেকে অনুমান করে আমরা কাউকে কবিতা লেখা থেকে বারণ করতে পারি না, কবিতা লেখা থেকে কাউকে নিরস্ত করতে পারি না। আর তাছাড়াও আমাদের এই ধরনের যে কথাবার্তাগুলো আমরা বলি, আমার মনে হয় কোথাও যেন যে আমরা যেন একটা প্রতিযোগিতার মধ্যে কবিতাকে ফেলে দিই, যে এই এত কবির প্রতিযোগিতা, যেন একটা মাঠের মধ্যে অনেক মানুষ ঢুকে গেছে, ফুটবল খেলছে, এতজনকে নিয়ে তো খেলা হয় না। কবিতা তো একটা ফুটবল মাঠ নয়। কবিতা একান্তই ব্যক্তি চেতনা থেকে, ব্যক্তি অনুভব থেকে মানুষ লেখে। প্রত্যেকটি মানুষের যেমন প্রেম করার অধিকার আছে, ভালোবাসার অধিকার আছে, কবিতা লেখারও অধিকার আছে। আমরা প্রত্যেকেই স্বতন্ত্র, কবিতা আমাদের সকলের কাছেই প্রেমের জিনিস। অতএব একটা সময় তো এমনও হতো, আমরা দেখেছি যে মানুষ কবিতা পড়ে না, মানুষ বই পড়ে না, তখন আমাদের কষ্ট হতো, আমরা বলেছি যে এগুলো আর কেউ করে না। আবার এখন এত লোক লিখছে, আমাদের কষ্ট হচ্ছে কেন? পাঠকেই কবিতা লেখে, পাঠকেই কবিতা পড়ে, এটা আমাদের এখন বুঝে নিতে হবে। তাহলে একটা প্রশ্ন আসে এটাই যে এতজন মানুষ লিখে চলেছেন এবং তার মধ্য দিয়ে সমস্ত মানুষের কবিতাই কি সময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটা বারবার আসে, কারণ সকলেই তো একই মেধার থেকে, একই শ্রম দিয়ে, একই অনুভব থেকে লিখছে না, লেখার আলাদা আলাদা স্তর আছে। এক্ষেত্রে আমি বলবো, আমরা যারা সকলেই কবিতা চর্চা করছি, কবিতাকে ভালোবাসছি, আমরা সবাই কবিতা পড়ব, কবিতার অনুভব গ্রহণ করব। যেহেতু আমাদের প্রত্যেকের অনুভবের স্তর আলাদা, তাই ভালো লাগা মন্দ লাগাটা নিশ্চয়ই আলাদা আলাদা হবে। এবং এটাও তো সত্য যে আমাদের সময় যারা কবিতা লিখছেন তাদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই চেতনা অনেক উন্নত স্তরে আছে, অনেক পড়াশোনা বেশি আছে। নিজের জায়গাটাকে আমাকে নিজেকেই বুঝতে হবে। ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার যুগে এটার একটা ঘাটতি দেখা যায় যে হয়তো যারা সেভাবে সিরিয়াস কবিতা লেখেন না, বা যাদের যারা একটা শৌখিন চর্চা করেন, কবিতার গভীরতা সে অর্থে নেই। কবিতা লেখা খারাপ নয় আমি বলছি না, কবিতার গভীরতা সে অর্থে নেই। আমরা একটা গোষ্ঠীতে ভাগ হচ্ছি এবং গোষ্ঠীতে ভাগ হওয়ার পর কবিতার চর্চা করছি। এই গোষ্ঠী করাটাও খারাপ নয়, কারণ গোষ্ঠীবদ্ধতায় যদি আমাকে সাংস্কৃতিক সঙ্গবদ্ধতা দেয় তাও দেখ, তাতেও কোনো ক্ষতি নেই। কিন্তু আমাদের থেকে যারা চিন্তা চেতনায়, কবিতার অনুভবে যারা এগিয়ে আছেন, তাদেরকে গুরুত্ব দিয়ে পড়া আমাদের প্রত্যেকের উচিত। এইটার একটা ঘাটতি যদি দেখা দেয়, জোরপূর্বক আমি চাপিয়ে দিতে পারি না যে আপনারা এই পড়ুন, ওই পড়ুন, সেই পড়ুন। কিন্তু আমার মনে হয় আমার নিজেরও, যেমন আমার থেকে যারা এগিয়ে আছেন চিন্তা চেতনায়, তাদের কবিতা আমার পড়া উচিত। এবং তারা যখন কিছু লেখেন, সেটা প্রবন্ধের আকারে লিখুন, কবিতার আকারে লিখুন, সেগুলোকে মন দিয়ে পড়া উচিত। তাহলে আমরা শিখতে পারবো। আমাদের তো শেখারও কিছু আছে। কবিতা লেখার জন্য আলাদা করে শেখার প্রয়োজন নেই, কিন্তু অনুভূতির যে জায়গাটা, তাকে ধারালো করার জন্য সমস্ত রকমের কবিতা
পড়া আমাদের উচিত। এখন আমি কার কবিতা পড়বো, আমি কার টার্গেট রিডার হব, সেটা আমাকেই ঠিক করতে হবে। এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা বিভিন্ন জায়গায় আমন্ত্রিত হয়ে যখন যাই তখন দেখেছি যে এমন এমন কোথাও পৌঁছে যাই যেখানে আমার কিছু পাওয়ার নেই। আবার এমন কোথাও যাই যেখানে দেখা যায় যে হয়তো আমাকে বারবার সেখানে যেতে হবে, কারণ সেই সমস্ত মানুষেরা আমার থেকে এত সূক্ষ্ম অনুভূতিশীল, তাদের পড়ার পরিধি এত বেশি যে আমার সেখান থেকে অনেক বেশি শেখার আছে। অর্থাৎ কবিতা লেখা নিজের ক্রম উৎকর্ষতার সন্ধানের জন্য একটা চর্চা, অন্বেষণ, সেই জায়গাটা আমাদের বুঝতে হবে। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে সেই চর্চার বা অনুসন্ধানের জায়গাটা অনেক সময় অনেক কম থাকে, এবং প্রচারের জায়গাটা, পুরস্কার ইত্যাদি প্রদান করে সোশ্যাল মিডিয়ার যে একটা প্রলোভন থাকে, একটা ফান্ড আছে, সেই ফান্ডে আমরা অনেকেই পড়ছি। সেটাকে আমরা অন্যভাবে দেখতে পারি যে আমরা তো কবিতায় লিখছি, আমরা তো আর অন্য কিছু করছি না। কবিতা লেখার জন্য এগুলো অপরাধ কিছু নয়, কিন্তু যদি আমি নিজেকে, নিজের ভেতরের যে কবিত্ব আছে আমার ভেতরে, তাকে যদি আমি আরও উৎকর্ষতা দান করতে চাই, তাহলে আমাকে সেই অনুসন্ধানে যেতে হবে। এখন শেষ যে অংশটা আমি বলতে চাইছি যে প্রথমত আমাদের মাথায় রাখতে হবে কজন কবিতা লিখছেন, কজন কবিতা লিখছেন না, এইটা থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। কারণ আরও মানুষ কবিতা লিখুক, এ তো আমাদের আনন্দের কথা। আর কাল কাকে টিকিয়ে রাখবে কি টিকিয়ে রাখবে না, এটা নিয়ে আমরা কেন ভাববো? এটা নিয়ে সময় ভাববে, এটা আমরা কেউ জানি না, এটা আমরা ভাববো না। আর পরবর্তী যে অংশটা আমার বলার, যে পাঠকের যে নিজস্ব প্রতিভা আছে, পাঠক না থাকলে কেউই কবি নয়। আমি যে কবিতাটা লিখছি, আমার এই কবিতাটা যদি দ্বিতীয় কোনো মানুষকে তার না বলা অংশটাকে স্পর্শ না করতে পারে, তাহলে আমাকে কেউ কবি স্বীকৃতি দেবে না। এখন একজন মানুষ আমার না বলা কথাটা যে বুঝতে পারছে, সেও তো কবি। আমরা কেন স্বীকার করবো না পাঠক কবি? যে লিখছে তার থেকেও বড় কবিত্ব পাঠকের আছে। কারণ আমরা অনেক সময় দেখি আমি যা লিখেছি, যা ভেবে লিখেছি, তার থেকেও অনেক গভীরতর ভাবনা, গভীরতর ব্যাখ্যা একজন পাঠক দিয়ে থাকেন। কিভাবে তিনি সেই জায়গায় পৌঁছালেন, অনুভবের কিভাবে পৌঁছালেন? কারণ তার ভিতরেই সেই অনুভবটা আগে থেকে আছে। ধরুন আমি বললাম গোলাপ, এই গোলাপ শব্দটা যে আমি উচ্চারণ করলাম, গোলাপের সঙ্গে আমার যে অভিজ্ঞতা, আমার যে নিজস্ব চেতনা, সেইটা দিয়ে আমি গোলাপ লিখলাম। কিন্তু গোলাপটিকে যিনি পড়লেন, গোলাপ শব্দটার সাথে তার যে তার নিজের যে অভিজ্ঞতা, তার যে ছবি, তার যে চেতনা, তিনি সেটা দিয়ে গোলাপকে গ্রহণ করবেন। অর্থাৎ পাঠকের অনুভূতি যদি ভোঁতা হয়, পাঠকের মধ্যে যদি কবিত্ব না থাকে, তাহলে আমরা যে কবিতায় লিখি না কেন সেটা আমার ব্যক্তিগত জায়গায় গিয়ে ফুরিয়ে যাবে। সেটা সার্বিকভাবে বা অনেক মানুষের কাছে সেটা কবিতা বলে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ পাঠকের ভিতরে যে কবিত্ব বোধ আছে, পাঠক নিজে কবি বলেই আমার কবিতা পাঠককে স্পর্শ করে, এবং পাঠকের কবিত্ব বোধ দিয়ে তার সার্থকতা তৈরি হয়। অর্থাৎ তাহলে এত মানুষ যারা কবিতা পড়েন, নিজে কবিতা লেখেন না, তারা কি কবি নন? তিনি যদি কবি না হতেন, তাহলে আমার কবিতার ওই না বলা অংশটা তিনি কিভাবে অনুভব করতেন? এবং শুরুতে যেহেতু বলেছি আমি যে এই যে পাঠক যিনি না বলা অংশটা ধরতে পাচ্ছেন, না বলাটা অনুভব করতে পাচ্ছেন, আজকে তিনি তার নিজের অনুভবটা ব্যক্ত করছেন লেখার মধ্য দিয়ে। কারণ তার কাছে আর ছন্দের কোনো শিকল নেই, অলঙ্কারের কোনো বাধা নেই। আর প্রকৃতিগত যে ছন্দের কথা তার সবার মধ্যেই আছে, সেই ছন্দ তার মধ্যে বাজে এবং তিনি সেটা লেখেন। অর্থাৎ পাঠক এবং কবির মধ্যে যে সীমা রেখাটা ছিল, সেটা সেদিনেই প্রায় ভেঙে গেছে, যেদিন ছন্দ অলঙ্কারের কঠিন গাণিতিক শৃঙ্খল কবিতা থেকে প্রায় মুক্ত হয়ে গেছে। তারপরেও যে গদ্য সুষমাবোধ আমরা বলি, আমার মনে হয় তার একটা সহজাত বোধ প্রায় অধিকাংশ মানুষের মধ্যেই আছে, এবং যারা কবিতা ভালোবাসেন আশা করি তাদের মধ্যে সেই বোধটা থাকে। ফলত পাঠক এবং কবির সীমারেখাটা ভেঙে যাওয়ার ফলেই এত মানুষ আজ কবিতা লিখছেন। আমার মনে হয় কবিতার পক্ষে এটা কোনো অমঙ্গলজনক কিছু নয়। হতে পারে যে
এত কবিতার ভিড়ে আমরা প্রকৃত কবিতা খোঁজার জন্য আমাদের একটু বেশি পরিশ্রম করতে হবে, এটা ঠিক। কিন্তু মনে হয় সেটা খুব কষ্টসাধ্য ব্যাপার নয়, কারণ একটা মানুষ যখন দীর্ঘকাল লিখতে থাকেন তখন আমাদের কাছে তার পরিচয় বা তার লেখা অটোমেটিক্যালি এসেই যায়, এবং আমরা তার কিছু কবিতা পড়লেই 20, 25, 30টা কবিতা পড়লেই বুঝতে পারি যে মানুষটার ভিতরে কবিতা আছে, কবিতার উৎকর্ষতা আছে। অর্থাৎ এভাবেই আমরা দেখলাম যে পাঠক এবং কবির মধ্যে যে ব্যবধান ছিল সেটা আজকে মুছে গেছে প্রায়। যারা একটা সময় যারা শুধুই কবিতা পড়তেন, আমাদের আগের প্রজন্ম, আজকে তারা কবিতা লিখছে। এভাবেই পাঠক যখন কবি হয়ে উঠছেন তখন বোধহয় আমাদের আর বলার জায়গা নেই যে কেউ কেউ কবি। এখন মনে হয় অনেকেই কবি। এখন কালোত্তীর্ণ কবিকে সেটা নির্ভর করছে আজ যারা আমরা লিখছি সেই লেখার আজ থেকে আগামী 30 বছর পর বাংলা কবিতা যারা লিখছি, বাঙালির যে গড়, যে মানসিকতা, তার মেধা, তার অভিজ্ঞতা, তার সাংস্কৃতিক রাজনৈতিক যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনের সঙ্গে যার আজকের কবিতার মেলবন্ধন ঘটে যাবে, তিনি এই কালজয়ী কবি হবেন। একটা কালকে তিনি জিততে পারবেন। আর যাদের মিলবে না তাদের সরে আসতে হবে। কিন্তু তার মানে এই নয় যে যিনি কালজয়ী হলেন আর যারা কালজয়ী হতে পারলেন না তারা কবিতা চর্চায় খুব একটা পিছিয়ে ছিলেন। অর্থাৎ কালজয়ী কবিতা হওয়ার পেছনে কিন্তু আমাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক পরিবর্তনটা দায়ী, কবিত্বের চর্চাটা নয়। একটি ব্যক্তি মানুষের অনুভব আজ থেকে 30 বছর পর দেখা গেল সেই অনুভবের মূল্য কমে গেল। তার মানে এই নয় যে আজকে তার অনুভবের সত্যতা কম ছিল। তার মানে তিনি যে অনুভবটা করেছিলেন, যে বাঁকটা হলো অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, শিক্ষার চেতনার যে বাঁক হলো, সেই বাঁকটা তার অনুভবের সঙ্গে মিলল না। ফলতই তিনি সেই সময়ের পক্ষে দেখা গেল যে সেই নির্দিষ্ট সময়ে তার কবিতার গ্রহণযোগ্যতা কমে গেল। আবার আমরা এমনও তো দেখি, আজকে যিনি লিখলেন 30 বছর পরে তার কবিতা, 30 বছর পর তার কবিতা গুরুত্ব পেল না, কিন্তু পরবর্তী 60 বছর পরে আবার তার কবিতা ভুস করে উপরে উঠে এলো। কেন ভুস করে উপরে উঠে এলো? তার কারণ হচ্ছে যে 30 বছর যে জায়গায় বাঁক নিয়েছিল সামগ্রিক পাঠকের বোধ বা মেধা, সেইটা তার লেখার স্তরের সাথে মিলছিল না। কিন্তু আরও 30 বছর পরে, অর্থাৎ 60 বছর পরে দেখা গেল সেটা মিলে গেল। তখন সেই সময়কার মানুষ বলতে, এই দারুণ কবিতা, দেখ, যেন মনে হচ্ছে আজকে লেখা। অর্থাৎ আমাদের কারো হাতে নেই যে আজকে যেটা আমরা লিখছি আগামী 30 বছর পরে সেটা টিকবে কি টিকবে না। সেটা পুরোপুরি একটা আনসার্টেনটি। চেষ্টা করে, প্রচণ্ড পড়াশোনা করে, কিচ্ছু করেও সেই কবিতা লেখা যায় না, বা অনুভব অত্যন্ত তীক্ষ্ণ হলেও লেখা যায় না। কারণ আমরা তো একটা নির্দিষ্ট ব্যক্তি পরিবেশের বাস করি। আমাদের পক্ষে সম্ভব নয় নিজেকে ছাপিয়ে গিয়ে কিছু জোর করে লেখা। আমি তো আমাকেই লিখতে পারি। অর্থাৎ আমি যে সাংস্কৃতিক, যে সামাজিক, যে ব্যক্তিক চেতনার মধ্যে বাস করি, সেই চেতনা যদি আগামী 40 বছরে এতটাই পরিবর্তন হয়, ফলত আমি চেষ্টা করব তাকে উত্তীর্ণ হতে পারবো না। অর্থাৎ কে টিকবে না টিকবে পুরোটাই আনসার্টেনটি। কিন্তু একটা জিনিস তো নিশ্চিত, আমরা কবিতা লিখি, কবিতা লেখার যে আনন্দ, যে অনুভূতি, দুঃখকে সুখে উত্তীর্ণ করার যে ব্যাপারটা, সেটা তো আমরা সবাই পেতে পারি। সেটুকুই আমাদের প্রাপ্তি। বাকিটুকু কাল গ্রাস করুক, অথবা কাল উদ্গীরণ করুক, তার হাতেই ছেড়ে দিই। ধন্যবাদ সকলকে।